সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যারা আমার এই ভিডিওটি দেশে কিংবা দেশের বাহির থেকে দেখছে, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতিদিনই আপনাদের জন্য কোনো না কোনো একটি বিষয়ের উপর আলোচনা করতে আসি। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে যারা মূল কমিটিতে অর্থাৎ আপনার প্রধান সমন্বয়কের দায়িত্বে যারা ছিলেন তার মধ্যে রয়েছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ সহ আরও প্রায় 6 থেকে 9 জনের মতো সদস্য রয়েছেন। আরও অনেক সদস্য রয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর নাম আমরা হয়তো জানি, অনেক কিছু জানি না। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। আপনারা জানেন গত 5ই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যেই স্বাধীনতার মাধ্যমে সাধারণ মানুষ মনে করেছিল হয়তো একটি সংস্কার হবে, বাংলাদেশে নতুন করে একটি সরকার গঠন করার পরে হয়তো বাংলাদেশের মানুষ কোনো না কোনো দিক থেকে একটু শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু ঘটনাটি আমার একটু উল্টো মনে হচ্ছে। এখন বর্তমানে যারা এই সমন্বয়কের দায়িত্বে আছেন, কোটা সংস্কার আন্দোলনে যারা প্রধান ভূমিকা পালন করেছেন, তার মধ্যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই দুইজন বর্তমানে আপনার মূল কমিটিতে রয়েছেন। এই দুইজন যেই পরিস্থিতিতে বর্তমানে আছে, অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। আপনার সেটা আমরা ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে এটা বেশ লক্ষ্য করছি। আপনারা জানেন এই 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরপর আমরা যে আশাটা করেছিলাম আসলে সে আশায় ঘুরে বালি। 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর আছেন আমাদের প্রিয় অধ্যাপক আসিফ নজরুল স্যার সহ প্রায় এখন বর্তমানে 23 থেকে 24 সদস্য বিশিষ্ট অর্থাৎ মন্ত্রণালয় তারা বর্তমানে দায়িত্ব নিয়েছেন। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই দুইজন এখন উন্মুক্তভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় তারা বিভিন্ন আলোচনা করতে দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন তাদের ভেতরের যে কোন্দলটা, অর্থাৎ এই আপনার সমন্বয়কদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে, এই কোন্দলকে রক্ষা করতে হলে অবশ্যই তাদের সাথে সমঝোতা করার প্রয়োজন আছে উভয়ের সাথে। আমি একটু আগে একটি ভিডিওতে দেখলাম একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই শিক্ষার্থীর নামটা আমার মনে নেই, সে বলছে যে আমার পায়ে 2টা গুলি করা হয়েছে। আমি সার্জিস আলমকে বললাম যে আমাকে দেখে যাওয়ার জন্য, কিন্তু তিনি আমাকে সময় দিলেন না। 20,000 টাকা দিয়ে সে চলে গেছে। আসলে 20,000 টাকায় যে মেডিকেল চেক আপ খরচ, তার পায়ের মধ্যে এখনও একটি গুলি রয়ে গেছে। এই গুলিটি বের করতে হলে হয় সে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিংবা এই পাওটা কেটে ফেলা হতে পারে। আসলে এই যে দায়িত্ববান যে সমন্বয়ক অর্থাৎ সার্জিস আলম, তিনি যে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং খুব ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুদিন আগে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটা হচ্ছে সমন্বয়করা প্রায় 7 কোটি 30 লক্ষ টাকার মতো তারা ব্যাংকে রেখেছে। আমার কথা হচ্ছে যে যদি এই টাকাটা
যদি বন্যার্থদের সুবিধার্থে কাজে না লাগে, অর্থাৎ যদি সেটা কাজ শেষ হয়ে যায়, তাহলে সেই যে সমন্বয়ক ছাত্রছাত্রীরা রয়েছে, অর্থাৎ এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে সুন্দর এবং চিকিৎসা করার জন্য এই টাকাটা ব্যয় করা যেতে পারে। আর না হয় এটা সরকারি কোনো খাতে দান করে দেওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে, না হয় এটা সমালোচনার সম্মুখীন হবে উভয় ছাত্র সমাজ। তো এখন ব্যাপার হচ্ছে, একদিকে পাহাড়ি জনগোষ্ঠী অশান্তির সৃষ্টি করছে, অন্যদিকে গোপালগঞ্জে আজকে ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে পুলিশ লাঠিসোঁটা করেছে, সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আসলে এই শিক্ষাটা আমরা আওয়ামী লীগের কাছ থেকেই শিখেছি, এটা আমি বলবো। তার কারণ হচ্ছে, তারাও একসময় পুলিশ দিয়ে, এই লাঠিয়ান বাহিনী দিয়ে পুলিশ যেখানে জনগণের বন্ধু হবে সেখানে পুলিশ জনগণের শত্রুতে রূপান্তর হয়েছে। এটা আওয়ামী লীগের এখন আর দুঃখ করার মতো কিছু নেই, কারণ আপনারা যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে আবার পুলিশ হাঁটছে, এটা দুঃখের কিছু নেই, এটা চিন্তারও কিছু নেই। আপনারা জানেন যে আরেকটি সমস্যা বাংলাদেশে, যে সমস্যাগুলো এখন বর্তমানে হচ্ছে, সেটা গার্মেন্টস সেক্টরগুলোতে বিভিন্ন দেশের কিংবা জনগোষ্ঠীর ইন্ধনে এখন গার্মেন্টসগুলো অশান্ত হতে চলছে। সব কিছু মিলে এখন বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই প্রচণ্ড একটি প্রেসারে রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের একদিক থেকে আওয়ামী লীগের, আবার অন্য দিক দিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর, আপনার পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস সেক্টর রয়েছে, বিভিন্ন অফিস আদালত রয়েছে। সব কিছু এখন আসলে একটি গণতন্ত্রের নমুনা দেখাচ্ছে যে আমরা আন্দোলন করে সব কিছু আমরা মুক্ত হতে চাই, কিংবা এই আন্দোলন করে আমরা সব কিছু পেতে চাই, আমাদের মূল অধিকার পেতে চাই। আসলে ভাই, অধিকারটা এত সহজে পাওয়া যায় না। গত 16 বছরে আপনারা যা পারেননি সেটা 1.5 মাসে কখনোই সম্ভব না। আমরা চাচ্ছি যে এই আন্দোলনকে দামিয়ে, ডক্টর ইউনূস বলেছেন 18 থেকে 36 মাস অপেক্ষা করতে হবে। এই দেশকে সংস্কার করার পরেই আপনারা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে যদি একটি সরকার গঠন করা হয়, তবেই সাধারণ জনগণ মুক্তি পেতে পারে। আর এটাই হবে আমাদের গণতন্ত্রের নমুনা। এখন আমি যেই বিষয়টি নিয়ে বেশ প্রথমে আলোচনা করতেছিলাম, এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে প্রত্যেকটা পা ফেলতে হবে অত্যন্ত সাবধানতার সাথে। তার কারণ এখন এই কোটা সংস্কার আন্দোলনের যারা জড়িত ছাত্র সমাজ, তারাই তাদের এখন শত্রু হতে যাচ্ছে। আমি কেন হচ্ছে সেটা আমি বলবো না, তারপরেও যদি স্পষ্ট করে বলতে হয়, এই পৃথিবীতে সবারই টাকার লোভ রয়েছে, সবাই কোনো না কোনো স্থান থেকে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে চায়। এই বিভিন্ন কারণে এখন তারা তাদের শত্রু হতে যাচ্ছে। তাই সকলকে অনুরোধ করব, শত্রু নয়, বন্ধু হয়ে চলার চেষ্টা করবেন। এবং এই ছাত্র সমাজ পরবর্তীতে যদি এই বাংলাদেশ নেতৃত্বে এগিয়ে না আসে, তাহলে দেখবেন যে একটি স্বৈরতন্ত্র আবার হয়তো কায়েম হবে বাংলাদেশে। এটাই স্বাভাবিক এবং এটাই হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।